রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা রাখি আপনি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। একটা নতুন স্টোরি কালেক্ট করেছি, বৃদ্ধের কবিরাজের কাহিনী বা বৃদ্ধ কবিরাজের ঘটনা। বৃষ্টির রাত, আকাশ কালো মেঘে ঢাকা, বাতাসে শিউলি ফুলের গন্ধ মিশে আছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, বাড়িটির চারপাশে ঘন জঙ্গল আর বাড়ির সামনে এক বিশাল বট গাছ। বাড়ির ভেতরে একটা কক্ষে কেরোসিন ল্যাম্পের আলো মিটমিট করে জ্বলছে। সেই আলোয় তিনটি কিশোর বসে আছে। তাদের সামনে একজন বৃদ্ধ, চোখে চশমা, মুখে গম্ভীর অভিব্যক্তি। বৃদ্ধের নাম নবকুমার। বাড়ির সবাই তাকে দাদু বলে ডাকে। আর কিশোর তিনটি হলো তার নাতি রাহুল, অরুণ এবং বিপুল। নবকুমার ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। আজ আমি তোমাদের একটা ঘটনা শোনাবো, বুঝলে? যা শুনলে তোমাদের রাতের ঘুম একেবারে উড়ে যাবে। এই গল্পটি আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যগুলোতে একটা। রাহুল, অরুণ আর বিপুল একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এক উত্তেজনা আর ভয় মিশে আছে। তারা জানে তাদের দাদু খুব ভালো গল্প বলেন, বিশেষ করে ভৌতিক গল্প। নবকুমার গল্প বলতে শুরু করলেন। সেই সময় আমার খুব অসুস্থ ছিলাম। ডাক্তাররা বলেছিলেন আমার রোগের নাকি কোনো চিকিৎসা নেই। শেষ আশা হিসেবে আমি একজন কবিরাজের কাছে গেলাম। কবিরাজের নাম ছিল গঙ্গাধর। তিনি ছিলেন খুব রহস্যময় একজন মানুষ। তার বাড়িটি ছিল জঙ্গলের ভেতরে, একেবারে নির্জন স্থানে। কবিরাজের বাড়িতে গিয়ে আমি দেখলাম বাড়ির চারপাশে নানা রকম মন্ত্রলেখা কাগজ ঝুলছে। বাড়ির ভেতর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। গঙ্গাধর আমাকে বললেন, তোমার রোগ সারাতে হলে আমাকে তোমার শরীরের ভেতরে আত্মাকে একটা শরীরে এক জিনকে হাজির করতে হবে। সেই জিন তোমাকে সুস্থ করে দিবে। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, কিন্তু আমার আর কোনো উপায় যে ছিল না। গঙ্গাধর তান্ত্রিক আমাকে এক অন্ধকার কক্ষে নিয়ে গেলেন। কক্ষের মাঝখানে একটা বড় মোমবাতি জ্বলছিল। তিনি আমাকে মন্ত্র পড়তে বললেন এবং কিছু অদ্ভুত রকমের গুঁড়ো আমার মাথায় ছিটিয়ে দিলেন। হঠাৎ আমি অনুভব করলাম আমার শরীরে কে যেন প্রবেশ করেছে। আমার চোখের সামনে মুহূর্তের সবকিছু ঘোলাটো হতে লাগলো। তারপর কি হলো দাদু? বিপুল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো। নবকুমার গম্ভীর হয়ে বললেন, তারপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমার শরীরে যে আত্মা প্রবেশ করেছিল সে আমার বলতে কথা বলতে শুরু করেছিল, বা সে জিন আমার ভিতর দিয়ে কথা বলতে শুরু করেছিল। সে বলল, আমি এই জঙ্গলে একটা সময় বাস করতাম, আমাকে হত্যা করা হচ্ছে, আমার কারেন্ট জিন এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় কাঁপতে লাগলাম। গঙ্গাধর বললেন, এই কারিন জিন তোমাকে সুস্থ করে দেবে, তবে তার একটা শর্ত আছে। তোমাকে তার হত্যার রহস্য সমাধান করতে হবে। আমি সম্মতি জানালাম। পরের কয়েকদিন আমি সেই কারিন জিনের সঙ্গে কথা বলতাম। সে আমাকে তার জীবনের গল্প শোনালেন। সে বলল তাকে তারই পরিবারের একজন হত্যা করেছে। আমি সেই রহস্য সমাধান করার চেষ্টা করলাম, কিন্তু যতই আমি এগোতে লাগলাম ততই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে লাগলো। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার কানে ফিসফিস করছে। আমি চোখ খুলে দেখলাম আমার বিছানার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, তুমি যদি আমার রহস্য সমাধান করতে চাও তবে আমাকে স্মরণ করো, অনুসরণ করো। আমি রীতিমতো ভয় ভয় কাঁপতে কাঁপতে তার পিছনে চললাম। সে আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে গেল।
সেটা পুরনো কুয়া ছিল। সে বলল, এই কুয়ার ভেতরে আমার দেহ ফেলে দেওয়া হয়েছে। আমি কুয়ার দিকে তাকালাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমাকে ধাক্কা দিল। আমি কুয়ার ভিতর পড়ে গেলাম। অরুণ ভয় চিৎকার করে বলল, দাদু তুমি কুয়ার ভিতরে পড়ে গেছিলে? নবকুমার মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি কুয়োর ভিতরে সত্যিই পড়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কোনো লাশ দেখিনি, বরং আমি দেখলাম কুয়োর ভিতরে একটা গোপন দরজা আছে। আর সেই দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে একটা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ ধরে আমি এগোতে লাগলাম। সুড়ঙ্গ শেষে একটা কক্ষে পৌঁছলাম। সেখানে একটা বমি ছিল। বমির পাশে একটা ডায়েরি পড়েছিল। আমি ডায়েরিটা খুলে পড়লাম। তাতে লেখা ছিল, আমি গঙ্গাধর। আমি এই বমিটির মাধ্যমে অমরত্ব লাভ করেছি, কিন্তু এই বমিটির জন্য আমাকে অনেক মানুষের আত্মা বলি দিতে হয়েছে। আমি বুঝতে পারলাম গঙ্গাধর আসলে ভয়ঙ্কর এক মানুষ। তিনি মানুষের আত্মাকে বলি দিয়ে অমরত্ব লাভ করতে চাইছেন। আমি ভয় ভয় কাঁপতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কি আমার পেছনে আসছে। আমি পেছনে তাকালাম। গঙ্গাধর সেখানে দাঁড়িয়ে আছে। গঙ্গাধর আমাকে বললেন, তুমি আমার রহস্য জানতে পেরেছ, এখন তোমাকে বলি দিতে হবে। আমি ভয় চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি অনুভব করলাম আমার শরীর থেকে সে আত্মা বেরিয়ে গেল। সে গঙ্গাধরকে আক্রমণ করলো। গঙ্গাধর আর্তনাদ করে উঠলেন। আমি সেই সুযোগে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেলাম। রাহুল জিজ্ঞেস করলো, তারপর কি হলো দাদু? নবকুমার গম্ভীর হয়ে বললেন, তারপর আর কি, আমি বাড়ি ফিরে এলাম। গঙ্গাধরের বাড়ির আগুনে পুড়ে গেল। সে আত্মা আমাকে সুস্থ করে দিয়েছিল, কিন্তু তারপর থেকে আমি আর কখনো কবিরাজের কাছে যাইনি। গল্প শেষ হলে কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। বিপুল ভয় কাঁপতে থাকে। নবকুমার তাদের বললেন, এখন বুঝতে পারছো কেন আমি কবিরাজি করতে যাইনি? এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমাদের বোঝার বাইরে। বৃষ্টি তখন বাইরে পড়ছিল। বাতাসে শিউলি ফুলের গন্ধ মিশে যাচ্ছিল, কিন্তু সেই গন্ধ ভয়ের অনুভূতিকে আরো জাগিয়ে তুলল। নবকুমারের গল্প শেষ হওয়ার পরে গা ছমছমে এক নীরবতা ভয় আসছিল ঠিকই, কিন্তু দাদু নবকুমার গল্প শেষ করে চুপ করে গেলেন। কিন্তু তার চোখে সে পূর্ণ ভয় যেন লুকিয়েছিল। তিনি জানতেন এই গল্প শুধুমাত্র একটা ভৌতিক কাহিনী নয়, এতে তার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। তিনি ধীরে ধীরে বললেন, শোনো, গল্পটা কিন্তু এখন শেষ হয়নি। এর পরের ঘটনাগুলো আরো ভয়ঙ্কর। রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, দাদু এরপর কি হলো? তুমি কি গঙ্গাধরকে দেখেছো বলো তো? নবকুমার গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ দেখেছি। সে রাতের পর আমি মনে করতাম সব শেষ হয়ে গেছে। গঙ্গাধরের বাড়ি পড়ে গেছে, তিনি মারা গেছেন। কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারলাম গঙ্গাধর আসলে মারা যায়নি, তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি আমাকে খুঁজছেন। কিভাবে বুঝলে দাদু? অরুণ যেন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। নবকুমার বললেন, এক রাতে রীতিমতো আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার দরজায় টোকা দিচ্ছে। আমি ভাবলাম হয়তোবা বৃষ্টির শব্দ, কিন্তু টোকা দেওয়ার শব্দ ক্রমশ জোরালো হতে লাগলো। আমি দরজা করে দেখলাম কেউ নেই সেখানে, কিন্তু দরজার সামনে এক পায়ের ছাপ দেখলাম। সেই পায়ের ছাপটি ছিল গঙ্গাধরের। আমি তাকে চিনতে পারলাম কারণ তার একটা পা খোলা ছিল। বিপুল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, তারপর কি হলো? নবকুমার বললেন, আমি দরজাটা বন্ধ করে দিলাম এবং ভেতরে তালা লাগালাম, কিন্তু সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি শুনতে পেলাম কেউ আমার ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমার জানালার কাছে কেউ আঙ্গুল দিয়ে আঁচড় কাটলো। আমি ভয়ে চোখ বন্ধ করে রইলাম। সকালে আমি দেখলাম জানালার কাছে একটা রক্তের দাগ। রাহুল, অরুণ এবং বিপুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা জানে দাদু কখনো মিথ্যে বলে না। এই গল্পের প্রতিটা শব্দ সত্য। নবকুমার বললেন, এর পরের কয়েকদিন আমার সাথে তেমন কিছু ঘটেনি বলে নিশ্চিন্তে ছিলাম, কিন্তু এক রাতে আমি স্বপ্নে দেখলাম গঙ্গাধর আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। সে আমাকে বলল, তুমি আমার রহস্য ফাঁস করে দিয়েছ, এখন তোমাকে শাস্তি পেতেই হবে নবকুমার। আমি ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলাম, কিন্তু আমি দেখলাম আমার বিছানার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। দাদু তুমি কি পালিয়ে গিয়েছিলে নাকি?
নবকুমার মাথা নেড়ে বললেন, না না, পালাতে পারিনি। আমি শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম। আমি অনুভব করলাম কেউ আমার গলাটা চেপে ধরেছে। আমি চোখ খুলে দেখলাম গঙ্গাধর আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চোখ ধরে রীতিমতো জঞ্জল করছে। সে আমাকে বলল, তুই রহস্য জানতে পেরেছিস, এখন থেকে আমার সঙ্গে আসতেই হবে। তারপর কি হলো? রাহুল ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। নবকুমার বলেন, আমি ভয় চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চোখ খুলে দেখলাম আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, তুমি ঘুমাচ্ছিলে আর চিৎকার করছিলে। আমি বুঝতে পারলাম সবটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন এতটাও বাস্তব ছিল আমি কল্পনাও করতে পারিনি। আমি যেন ভয় কাঁপছিলাম। বিপুল জিজ্ঞেস করলো, দাদু এরপর কি হলো? নবকুমার বললেন, আমি বুঝতে পারলাম গঙ্গাধর আমাকে এখনো তাড়া করছে। আমি একটা সাধুর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বললেন গঙ্গাধর নাকি এখনো জীবিত আছে, কিন্তু সে অমরত্ব লাভ করেছেন। তুমি যদি বাঁচতে চাও তবে তাকে ধ্বংস করতেই হবে। সাধু আমাকে একটা মন্ত্র দিলেন এবং বললেন, এই মন্ত্র পাঠ করে তুমি গঙ্গাধরকে ধ্বংস করতে পারবে, কিন্তু সাবধান, এই কাজ খুবই বিপজ্জনক হবে। রাহুল জিজ্ঞেস করলো, তুমি কি মন্ত্র পাঠ করেছিলে দাদু ভাই? দাদু ভাই তখন বলল, হ্যাঁ, আমি মন্ত্র পাঠ ঠিকই করেছিলাম, কিন্তু গঙ্গাধর খুব শক্তিশালী ছিল। সে আমাকে আক্রমণ করলো। আমি ভয় কাঁপতে লাগলাম, কিন্তু আমি মন্ত্র পাঠ ঠিকই করলাম। হঠাৎ আমি দেখলাম গঙ্গাধর মুহূর্তে আগুনে পড়ে যাচ্ছে। সে চিৎকার করতে লাগলো আর বলল, তুমি আমাকে ধ্বংস করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত সে ধ্বংস হয়েই গেল। তারপর কি হলো? নবকুমার বললেন, তারপর থেকে আমি গঙ্গাধরকে আর কখনো দেখিনি। আমি জানি সে এখনো কোথাও আছে। সে হয়তোবা আবারও ফিরে আসবে, কিন্তু আমি সেদিন থাকবো না হয়তোবা। গল্প শেষ হলে কক্ষে আবারও নিস্তব্ধতা নেমে আসে। রাহুল, অরুণ আর বিপুল ভয় কাঁপতে লাগলো। তারা জানতো এই গল্প ভয়ঙ্কর এক বাস্তবতা। নবকুমার আরো বললেন, এখন তোমরা বুঝতে পারছো তো আমি কেন আর কবিরাজ করতে চাইনি। এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা রহস্যই থেকে যায়। বৃষ্টি তখনও পড়ছে, বাতাসে শিউলি ফুলের গন্ধ মিশে আছে, কিন্তু সেই গন্ধ এখন ভয়ের অনুভূতিকে আরো জাগিয়ে তুলেছে। রাহুল, অরুণ আর বিপুল জানে আজ রাতে তাদের ঘুম আর আসবে না। তাদের মনে হবে কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে, আর সে হয়তো বা গঙ্গাধর, যে এখনো এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ভাই, এটাই ছিল আরেকটি অদ্ভুত ঘটনা, গঙ্গাধর তান্ত্রিকের ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আসসালামু আলাইকুম, ভালো লাগবে ঘটনাটি পড়ে শোনাবেন ভাইয়া। And this is it. আমরা কিন্তু শুনে ফেললাম ফিরোজ ভাইয়ের একটা নতুন ঘটনা, and I believe আপনাদের সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে। আর ভালো লাগবেই বা না কেন ভাই, আপনাদের ফিরোজ ভাই যে ঘটনাগুলো পাঠান সত্যি দুর্দান্ত সুন্দর হয়। আচ্ছা, কিন্তু আমরা অনেক সুন্দর একটা স্টোরি শুনলাম এবং ইন্টারেস্টিং একটা স্টোরি শুনলাম, বিশেষ করে ইন্টারেস্টিং প্লটের উপর ঘটনাটা শুনলাম। দারুণ ছিল। আই বিলিভ আপনাদের কাছে দারুণ লেগেছে এবং আপনারা কিন্তু সবসময় কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমি আরেকটা ঘটনা পড়বো এখন। আমাদের হাতে আরো দুটি স্টোরি আছে আজকে, এবং আপনাদেরকে আবারও বলছি, আপনারাও যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন। নিশ্চয়ই জানেন আমাদের ইমেল আইডিটা, which is bhautikdunia@gmail.com, BHOIOTIKDUNI@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন, তাহলে চলবে। আমি আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। হৃদয় ভাইয়ের ঘটনা। ঘটনার নাম মাছ যখন নিতে দেবে না। চলে যাই ছোট্ট একটি স্টোরিতে। আশা করি ঘটনাটি খারাপ লাগবে না আপনাদের কাছে, বেশ ভালো লাগবে। চলে যাই ছোট একটি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার সকল ভাই ব্রাদার এবং আপুরা যারা ভৌতিক দুনিয়ার পাশে আছেন আল্লাহর রহমতে আশা রাখি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমার ভুল ঘটনা, আর ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ হৃদয় হাসান কুমিল্লা থেকে বলছি। আন্দি পুকুরের মাছ নিয়ে যা ঘটেছিল আমার সাথে মোটামুটি 4 বছর আগে। বর্তমানে আমি বালতিতে আছি। যে ঘটনাটা মূল শুরু হয় আন্দির পুকুর থেকে। ওই পুকুরটা এক দাদার থেকে 2 বছর মেয়াদে 2,30,000 টাকার বিনিময়ে নিয়েছিলাম। সেখানে আমরা মাছ উৎপাদন করে লক্ষ্যে মাছ চাষ করি। প্রথমে 2 মাস পুকুরে মাছ ছাড়ে, কিন্তু কিছুদিন পর পুকুরে খাবার দিই ঠিকই, কিন্তু মাছ আন্দাজ করা যাচ্ছিল না। দ্বিতীয়ত মাছ আছে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। তাই 4 মাসের মাথায় একদিন রাতে ঠিক করি পুকুরে মাছ আছে বিক্রি করে দিব, কারণ তখন মানুষকে সন্দেহ করেছিলাম যে মানুষ ধরে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু পরের দিন রাতে কিছু গাবড়া পুলি আমাদেরকে ভাষায় যারা বলে মাছ ধরে, এবং মাছ ধরে প্রায় 3 থেকে 4 মণ মাছ পেয়েছিলাম। কিন্তু মাছ পুকুরে ফেলেছি তার থেকে অধিক মাছ আশা করেছিলাম, কিন্তু কোনোভাবেই চিন্তা ভাবনা না করে মাছ ভ্যানে উঠাই এবং দুজনকে একসাথে পাঠিয়ে দিলাম মাছ বিক্রি করার জন্য। একজন সম্পর্কে চাচা, আরেকজন ভাই হয়, এবং আমি বাড়িতে চলে যাব সেই উদ্দেশ্যে বাড়িতে সবার জন্য 5 থেকে 7টা মাছ আমার গামছার মধ্যে পেঁচিয়ে নেব বলে হাতে নিয়েছি। যেই ভাবা সেই কাজ। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু পুকুর ছিল জংলা, আর উল্টো পাশে বাড়ির একটা পশ্চিম পাশে পূর্ব দিকে এবং জঙ্গল পাড়িতে পশ্চিম পাশে, মানে আমার ঠিক বাড়ির সময় বাঁশ ছাড় পড়ে এবং নিচ দিয়ে আসছি, হঠাৎ করে একটা বাঁশ ভেঙে আমার সামনে পড়লো। বিশ্বাস করেন আমি ভীতু মানুষ, তেমন একটা আহামরি সাহস নেই, তবুও সব কিছু দেখছি। হঠাৎ আমার লাইটটা বন্ধ হয়ে গেল, বাসটা উধাও হয়ে গেল, আর আমার লাইটটা তখনও জ্বলছিল না। আমি তখন কিছুটা বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মোটা গলায় কি যেন বললো, এরে ময়না, মাছ দিবি? মাছ খাবো, আমার খুব পছন্দ। আমি তখন মুখ দিয়ে কিছু বলতে পারছিলাম না। হঠাৎ করে একটা শব্দ বের হয়ে আসলো, তুমি কি? পরে ওই পাশ থেকে বলল, আমি শিখতো এই পাশ ছাড়ে থাকি, তুই কি আমাকে মাছ দিবি না কি দিবি না? মাছের বদলে আমি কিছু না ভেবে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু পা মাটির সাথে আটকে যাচ্ছিল। কিভাবে যাব কিছুই বুঝতে পারছিলাম না, কি যেন ভুলে গেছি। পরে মাছটা আবারও নড়ে উঠলো, বলল, চেষ্টা কর, কোনো কাজ হবে না, মাছ দে, তুই মরবি বলেই হাসি শুরু করলো। আমি সব মাছগুলো রীতিমতো ফেলে দিলাম। আমাকে উল্টো দিকে মনে হলো হালকা দক্ষিণ মুখে হয়ে 13 কদম গিয়ে রীতিমতো মাফছে নিচের দিকে তাকিয়ে সোজা বাড়িতে চলে যেতে আমি ঠিক করলাম। শেষ করে চলে আসছে, হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো। কিন্তু এত সময় আমার সাথে যা যা হয়েছে কেন জানি দিনের আলোতে দেখলাম আমি সেই লাইটের আলোতে বাড়িতে এসে এবং বাড়ির ভিতরে ঢুকে ঘরের সামনে এসে কিছুটা বুঝতে না পেরে কড়া নাড়লাম, আর সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়লাম। এবং পরে সকালের দিকে আমার পুরোপুরি জ্ঞান ফিরল এবং সবাইকে ঘটনাটা খুলে বললাম। সবাই ভয় পেয়ে গেল। আমি 7 দিন যাবত অসুস্থ ছিলাম এবং এরপর আবারও পুকুরের কাছে আর কখনো যায়নি। আর একটা রাস্তা ধরে সবসময় যাতায়াত করতাম। পুকুরের মাছ না বাড়ার রহস্য আজও রহস্যই থেকে গেল, এবং পুকুরটা ছিল মুক্তিযুদ্ধের সময় কাটা পুকুর। আমরা সবাই ওই রহস্যের কিনারা করতে পারিনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। যদি ভৌতিক দুনিয়ার সকল বড় ভাই ভালো লাগে ঘটনাটি আবারও শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। যে ভাই ভালো লাগলে গল্পটি শেয়ার করে দিতে পারেন। একটু সময় হলে অবশ্যই বলে দিন কততম এপিসোডে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভৌতিক দুনিয়ার অনেক বড় ফ্যান। আসসালামু আলাইকুম। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনার স্টোরি তো ক্লিয়ার ছিল না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার একটাতেও দাড়ি কমা ছিল না। আপনার লাইনগুলোতে একটা লাইনেও বোধ হয় কোনো রকম দাড়ি কমা ছিল না। আমি পাইনি বেসিক্যালি খুঁজে। এই জন্য আমি বুঝতে পারছিলাম যে কী পড়ছি আমি আসলে। বেসিক্যালি অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আপনার লেখাটা পড়া। মানে দিস ইজ অ্যাবসার্ড যে এত সুন্দর একটা গল্প। আমি বুঝতে পারছিলাম যে মাঝখানে কোনো একটা পিশাচের ঘটনা হবে, বাট
হোয়াট ইজ হ্যাপেনিং, কিছুই বোঝা যাচ্ছে না গল্পে, বিকজ আপনি কোনো রকম দাড়ি কমা কিছু ইউজ করেননি, অ্যান্ড দ্যাটস ওয়াই ঘটনাটা অনেক সুন্দর ঘটনাও খারাপ হয়ে গেল আর কি আলটিমেটলি, বিকজ আমি পড়তেই পারিনি ঠিকঠাক মতো যে হোয়াট ইজ হ্যাপেনিং, কোথা থেকে কী হচ্ছে, কে কী বলছে, আমি কিছু আমার পুরোপুরি কনফিউজিং লাগছিল স্টোরিটা। এই জন্য বলবো ভাই, যারা ঘটনা পাঠান বা পাঠাতে ইচ্ছুক হন তারা সুন্দর করে একটু গুছিয়ে লেখার চেষ্টা করুন, যে কোথায় কী লিখছেন না লিখছেন, বানান শুদ্ধ করুন, একটু রিভিশন দেন। এটা তো আসলে খুবই কমন একটা বিষয় করাটা উচিত সবসময় মনে করি, বিকজ না হলে তো আসলে ঘটনা আপনি যেটা লিখছেন সেটা আপনি যদি না বুঝেন তাহলে অন্য কেউ কীভাবে বুঝবে। এই জন্য আমি বলবো যে আপনি নিজে আগে বোঝার চেষ্টা করুন যেটা লিখেছেন সেটা আপনি বুঝতে পারছেন কিনা ক্লিয়ার। আপনি বুঝতে পারলে দেন ডেফিনেটলি সবাই বুঝতে পারবে। এই জন্য দাড়ি কমাটা খুব বেশি দরকার, দাড়ি কমাটা মাস্ট বি দরকার ছিল। এনিওয়েজ, আমি আর দেরি কমা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় বা লাস্ট স্টোরিতে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম সোহান, আমি একজন সাধারণ মানুষ যার জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকার ব্যস্ত কোনো রাস্তায় ছোটখাটো ব্যবসার স্বপ্নের পেছনে ছুটে। বাবা ছিলেন একজন দর্জি, তার কাছ থেকে শিখেছিলাম কাপড় কাটা, সেলাই করা আর জামার মাপ নেওয়ার কৌশল। বাবা বলতেন, দর্জির কাজ শুধু কাপড় জোড়া দেওয়া নয় সোহান, এটা মানুষের গল্প জোড়া দেওয়ার মতো। প্রতিটা জামার পেছনে একটা জীবনের গল্প থাকে। আমি তখন বুঝতাম না এসব কথার গভীরতা, কিন্তু এখন যখন আমি নিজে একটা পুরনো দোকানে দর্জি, তখন বুঝতে পেরেছি যে আসলে কি ছিল। এবং এইটা শুধু জামার গল্পে নয়, এটা এমন কিছু যা আমার জীবনকে পাল্টে দিয়েছিল। গত বছরের কথা, 2024 সালের শীতের শুরু। আমি তখন ছোট্ট একটা দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ব্যবসা ভালো চলছিল না। ঢাকা বাজারের দর্জির দোকান এখন আর আগের মতো চলে না। সবাই রেডিমেড জামা কাপড় কেনে, ফ্যাশন ব্র্যান্ডের পেছনে ছোটা, আর আমার মতো ছোট্ট দর্জিরা এখন শুধু পুরনো গ্রাহক আর কিছু সাধারণ মানুষের ভরসায় টিকে আছে। তবু আমি হাল ছাড়িনি। বাবার শেখানো কথা মতো পড়তো সে সোহান, ধৈর্য থাকলে সব ভালো হয়। তাই আমি নতুন জায়গায় নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যায় আমার পুরনো বন্ধু রাসেল ফোন করলো। রাসেল এখন রিয়েল এস্টেটের ব্যবসা করে। ও বলল, সোহান, তুই তো নতুন দোকানের জায়গা খুঁজছিস তাই না? আমার কাছে একটা নতুন জায়গা আছে পুরনো ঢাকায়, বড় কাঠড়ার কাছে। দোকানটা ছোট কিন্তু বেশ কম ভাড়া, কিন্তু দেখবি তোর ব্যবসা জমে যাবে। আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম। পুরন ঢাকা, ওখানে জায়গা মানুষ এখনো দর্জির দোকানে যায়, তবে ভাড়া কম শুনে মনটা একটু নড়ল। পরদিন সকালে রাসেলের সঙ্গে দেখা করতে গেলাম। দোকানটা ছিল একটা পুরনো বাজারের মধ্যে। সেখানে একটা পুরনো ওই পানাবিক কালের আমেজের ছায়া যেন লেগে আছে। সরু করি, পুরনো ইটের দেয়াল, আর দোকানের সামনে ঝুলে থাকা লোহার শিক। দোকানের নামটা মুছে গিয়েছিল, তবে কাঁচের দরজায় এখনো কিছু অস্পষ্ট অক্ষর দেখা যাচ্ছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা সাথে গন্ধ নাকে এলো। দোকানটা বেশ বড়ই ছিল, তবে ধুলো আর মাকড়সার জালে ঢাকা। একটা কোণে একটা পুরনো সেলাই মেশিন পড়েছিল, তার পাশে কিছু মরচে ধরা কাঁচি আর মাপের ফিতা। এটা কতদিন ছিল রে বন্ধ? আমি রাসেলের থেকে জিজ্ঞেস করলাম। অনেক দিন, ও হাসলো। তবে একটু পরিষ্কার করলে হয়ে যাবে। এখানে একটা দর্জি ছিল যার নাম ছিল কি জানো, ওই হ্যাঁ মনে পড়েছে, হরিশ মাস্টার। অনেক নাম করা ছিল এই এলাকায়, তারপর তো দোকান বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি বললাম, কিন্তু কেন? আমার কৌতূহল যেন আরো জেগে এলো। কে জানে, রাসেল কাঁধে ঝাঁকালো, বললো, পুরো মানুষ অথবা অবসর নিয়েছে, তবে জায়গাটা কিন্তু ভালো। সোহান, তুই জানি আজই চুক্তি করে ফেলতে পারিস, কি বলিস? আমি দোকানটা ঘুরে ঘুরে দেখলাম। কিছু জিনিস অদ্ভুত লাগছিল। একটা কাঠের আলমারি, দরজায় কিছু খোদাই করা ছিল, কিছু অক্ষর, যেন কারো নাম, কিন্তু পড়া যাচ্ছিল না। আর মেঝেতে একটা জায়গায় কালো দাগ, যেন কিছু একটা পড়ে গিয়েছিল। তবু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, ভাড়া কম আর জায়গাটা বাজারের মধ্যে, ব্যবসা চলার সম্ভাবনা আছে। আমি রাসেলের সঙ্গে চুক্তি করে ফেললাম। পরের কয়েকদিন দোকান পরিষ্কার করে ব্যস্ত হয়ে গেলাম। একা হাতে সব করা কষ্টের ছিল, তবু ধীরে ধীরে জায়গাটা আমার নিজের মতো করে মনে করতে শুরু করলাম। নতুন সেলাই মেশিন এনে বসালাম, দেওয়ালে কিছু রং করলাম, আর কাছের দরজায় লিখলাম সোহান টেইলার্স। প্রথম কয়েকদিন গ্রাহক ছিল না, তবে আমি হাল ছাড়লাম না। পুরনো ঢাকার মানুষের সঙ্গে আলাপ করে
লিফলেট বিলি করে গ্রাহক ডাকার চেষ্টা করলাম। প্রথম গ্রাহক এলো প্রায় 1 সপ্তাহ পরে। একজন বুড়ো লোক, তার নাম আব্দুল মিয়া। তিনি একটা পুরনো কোট মেরামত করতে চাইলেন। কোটটা দেখেই মনে হচ্ছিল এটা বহু বছরের পুরনো, কিন্তু কাপড়টা এখনো মজবুত ছিল। আমি কাজ করতে শুরু করলাম, কিন্তু যখন কোটের ভিতরে আস্তরণটা খুললাম তখন ছোট্ট একটা কাগজের টুকরো পেলাম। তাতে কালিতে লেখা ছিল, আমাকে ভুলে যাও। আমি অবাক হয়ে গেলাম, এইটা আবার কি লিখেছে, কেনই বা লিখেছে? তবে আব্দুল মিয়াকে জিজ্ঞেস করতে গিয়ে দেখি তিনি দোকানে থেকে বেরিয়ে গেছেন। সেদিন রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরতে ফিরতে মনটা কেমন যেন অস্থির লাগছিল। পুরান ঢাকার সরু গলিতে হাঁটতে হয়, চারপাশে পুরনো বাড়ির ছায়া। মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে হাঁটছে, কিন্তু পেছন ফিরে দেখি কেউ নেই সেখানে। বাসায় ফিরে কাগজটা আবারও দেখলাম, সেখানে লেখা, আমাকে ভুলে যাও। কথাগুলো যেন মনে গেঁথে গেল। পরদিন সকালে দোকানে গিয়ে দেখি কাছের দরজায় কে যেন আঙ্গুল দিয়ে কিছু লিখে রেখেছে। ধুলোর উপরে স্পষ্ট লেখা, হরি। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। হরি, হরিশ মাস্টার, কিন্তু এইটা কি লিখে রয়েছে? আমি দোকানের ভেতরে ঢুকে সব কিছু ঠিক আছে লক্ষ্য করলাম, কিন্তু সেই পুরনো সেলাইয়ের মেশিনের পাশে একটা কাঁচি, যেটা আমি কাল রাতে আলমারিতে তুলে রেখেছিলাম, সেটা এখন মেঝেতে পড়ে আছে। সেদিন থেকে আমার জীবনে অদ্ভুত এক ছায়া পড়তে শুরু করলো। প্রতি রাতে দোকান বন্ধ করার সময় মনে হতো কে যেন আমাকে দেখছে। পুরান ঢাকার গলিতে হাঁটতে হাঁটতে মনে হতো কারো পায়ের শব্দ আমার সঙ্গে এগোচ্ছে, আর আমি প্রতিবার পেছন ফিরে তাকাতাম, লক্ষ্য করতাম কেউ নেই সেখানে। দিনগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। পুরনো ঢাকার সেই সরু গলির পেছনে জীবনটা যেন অদ্ভুত ছন্দে মাথা পড়ে গিয়েছিল। প্রতিদিন সকালে দোকান খুলতে বসে বলে মনে হতো আমি শুধু কাপড় আর সুই সুতোর সঙ্গে কাজ করছি না, কিছু একটা অদৃশ্য জিনিস আমার সঙ্গে লুকোচুরি খেলছে। সেই কাগজের টুকরো যেখানে লেখা ছিল আমাকে ভুলে যাও, আর কাছের দরজায় ধুলোর উপরে লেখা হরি, এই দুটো জিনিস আমাকে মাথা ঘুরিয়ে দিয়েছিল। আমি চেষ্টা করতাম এগুলো ভুলে যেতে, কিন্তু রাতে বাসায় ফিরে ঘুমের মধ্যে যেন কেউ আমার কানে কানে ফিসফিস করে বলতো, আমি তো এখানে আসছি, আমি তো এখানে আছি। একদিন সকালে দোকানে এসে দেখে সেই পুরনো সেলাই মেশিনটা রাতের বেলা চলছে। সেই রাতের বেলা থেকে একা একাই চলছে। আমি নিশ্চিত আমি রাতে দোকান বন্ধ করার সময় মেশিনটা আগে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সকালে এসে দেখি প্যাডেলটার উপরে কোনো দাগ নেই এবং সেটা একা একাই ব্যবহার করা হচ্ছে। আরো অদ্ভুত ব্যাপার, মেশিনের পাশে একটা কাপড়ের টুকরো পড়েছিল, আর আমি সেটা হাতে নিয়ে দেখলাম এইটা কোনো জামার অংশ নয়, এটা যেন কেউ ইচ্ছে করে কেটে রেখেছে। একটা ত্রিভুজ আকৃতির টুকরো যার কিনারায় সুতো ঝুলছে। আমার হাতটা কেঁপে উঠল। এইটা আমার কাটা নয়, তাহলে কে এটা? সেদিন দুপুরে আব্দুল মিয়া আবারও এলেন। তার কোটা মেরামত করার কাজ শেষ হয়েছিল। আমি তাকে কোটাটা দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনার কোটার ভিতরে একটা কাগজ পেয়েছি, আমাকে ভুলে যাও, এটা লেখা ছিল, এটা কি আপনার? তিনি অবাক হয়ে আমাকে তাকালেন, মাথা নাড়লেন, বলেন, না না, এটা তো আমার না, এই কোটটা বহুদিন ধরে আমি ব্যবহার করছি, হয়তো বা পুরনো কিছু। আচ্ছা তুমি ফিরে দাও, সমস্যা নেই, ফিরে দাও। তার কথায় কেমন যেন অস্বস্তি ছিল। তিনি তাড়াতাড়ি করে কোটটা নিয়ে চলে গেলেন। সেদিন রাতে দোকান বন্ধ করার সময় মনে হলো কেউ যেন দোকানের ভেতর থেকে আমাকে দেখছে। আমি দরজায় তালা লাগিয়ে পেছনে তাকালাম। কাঁচের দরজার উপর দিয়ে বাইরের রাস্তা আলো পড়ছিল, আর সেই আলো আমি দেখলাম একটা ছায়া, একটা লম্বা হাড়গোড়ের মতো মানুষের ছায়া, যেন দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরে ধক ধক করে উঠল। আমি তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে তাকালাম, আলো জ্বালালাম। কেউ নেই সেখানে, শুধু সে পুরনো কাঠের আলমারিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। রাতে বাসায় ফিরে ঘুম আসছিল না। আমি রাসেলকে ফোন করলাম। রাসেল, তুই হরিশ মাস্টারের কথা বলেছিলি না, তার সম্পর্কে কিছু জানিস নাকি বলতো? রাসেল চুপ করে থাকলো, তারপর বলল, সোহান, আমি তোকে সব বলিনি, হরিশ মাস্টারের ব্যাপারে একটা গল্প চালু ছিল, বুঝতে পেরেছিস? এলাকায় বলে ওনার দোকানের কিছুটা অদ্ভুত ঘটনা করতো। গ্রাহকের জামা নাকি নিজে নিজে সেলাই হয়ে যেত, আর রাতে দোকান থেকে নাকি শব্দ আসতো। তবে এগুলো তো গুজব হতে পারে, তাই না? তুই এসব মনে নিস না। আমি ফোনটা রেখে দিলাম, কিন্তু মনটা আরো বেশি অস্থির হয়ে গেল। পরদিন সকালে দোকানে গিয়ে দেখি সেই কাঁচের দরজায় আবারও লেখা হরি। এবার আর ধুলোর উপরে নয়, কাঁচের উপরে কালো কালিতে লেখা,
আমি তাড়াতাড়ি কাপড় দিয়ে মুছে ফেললাম, কিন্তু দোকানের ভেতর ঢুকতে একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। একটা শীতল ঠান্ডা নয়, এটা অন্যরকম কিছু, যেন কেউ আমার কাঁধে হাত রেখেছে। আমি পেছনে ফিরলাম, কেউ নেই সেখানে। দিনটা কেমন যেন ভারী হয়ে গেল। গ্রাহক এলো, কিন্তু আমার মন বসছিল না। বিকেলের দিকে একজন মহিলা এলেন, বয়স 50-এর কাছাকাছি, নাম রেহানা বেগম। তিনি একটা শাড়ির ব্লাউজ বানাতে চাইলেন। আমি মাপ নিয়ে লক্ষ্য করলাম তিনি বারবার দোকানের কোণের দিকে তাকাচ্ছেন, যেন কিছুটা দেখতে পাচ্ছেন। সেখানে সে পুরনো সেলাই মেশিনটা রাখা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু খুঁজছেন? তিনি ইতস্তত করে বললেন, না না, কিছু না। তবে এই দোকানটা তো হরিশ মাস্টারের দোকান ছিল, তা না? কাটিং মাস্টার হরি। আমি মাথা নাড়লাম। তিনি আর কিছু না বলে চলে গেলেন। রাতে দোকান বন্ধ করার সময় আমার ইচ্ছা করে একটু দেরি করলাম। আমি জানতে চাইলাম এই অদ্ভুত ঘটনাগুলোর পেছনে কি আছে। আমি দোকানের আলো নিভিয়ে শুধু একটা টেবিল ল্যাম্পে জ্বালিয়ে বসে রইলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু পুরনো ঢাকার দূরের রাস্তা থেকে রিক্সার টুংটাং শব্দ ভেসে আসছিল। হঠাৎ আমি শুনলাম একটা মৃদু শব্দ, যেন কেউ সেলাই মেশিনের প্যাডেলটা টিপছে। আমি তাকালাম, সেই পুরনো মেশিনটা যেটা আমি কখনো ব্যবহার করিনি, সেটার প্যাডেলটা এখনো নড়ছে ধীরে ধীরে, নিজে নিজে। আমার গলা শুকিয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। কে কে আছে? আমার কণ্ঠটা যেন কাঁপছিল। কোনো উত্তর নেই, শুধু শব্দটা টক 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 করে আসছে। আমি ল্যাম্পটা তুলে বেসিনের দিকে এগোলাম, আর তখনই আলমারিটার ভেতর থেকে নিচ থেকে খুলে গেল। ভেতর থেকে কালো কাপড়ের টুকরো মেঝেতে পড়লো। আমি গিয়ে দেখলাম আরেকটা ত্রিভুজ আকার কাপড়, ঠিক আগের মতোই, কিন্তু এবার তাতে কিছুটা লেখা ছিল, কালো সুতাদের সেলাই করা লেখা, আমি এখানে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার পেছনে তাকালাম, আর তখনই দেখলাম কাঁচের দরজার ওপারে একটা মানুষের ছায়া, লম্বা হাড়গোড়ের মতো। তার হাতে একটা কাঁচি, আর তার চোখ আমি স্পষ্ট দেখছিলাম। তার চোখে দুটো যেন শূন্য। আমি চিৎকার করে পেছনে সরে গেলাম, আর তখনই দরজার উপরে আবারও লেখা দেখলাম, হরি। এবার লেখাটা কোনো কালিতে নয়, রক্তে লেখা। আমি দৌড়ে দোকান থেকে বেরিয়ে এলাম। রাস্তায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। পেছন ফিরে দেখলাম দোকানের আলো নিভে গেছে, কিন্তু কাঁচের দরজায় সেই ছায়া এখনো দাঁড়িয়ে আছে। আমি আর দাঁড়ালাম না। সেদিন রাতে বাসায় ফিরে দরজায় জানালা বন্ধ করে দিলাম, কিন্তু ঘুমের মধ্যে শুনতে পারছিলাম সে ঠক 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 করা সেলাই মেশিনের শব্দ। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এই ভুতুরে দোকানে থাকবো না। আমি রাসেলকে ফোন করলাম আর বললাম, আমি চুক্তি ভাঙছি ভাই, এই দোকানে কিছুই ঠিক নাই। রাসেল হাসলো, বলল, আরে সোয়ার, এসব গুজব, কেন কান দিচ্ছিস বলতো? আচ্ছা ঠিক আছে, তুই চলে যা, আমি দরকার হলে অন্য কাউকে দেখবো না, কেমন? আমি জানতাম এটা গুজব নয়। শেষবারের মতো দোকানে গেলাম আমার জিনিসপত্র গোছাতে। দিনের বেলা সবকিছু স্বাভাবিক লাগছিল। আমি সেলাই মেশিন, কাঁচি আর কিছু কাপড়ের রোল গাড়িতে তুলে ফেললাম, কিন্তু যখন আলমারিটা খুললাম তখন ভেতরে পুরনো খাতা দেখলাম। খাতা খুলতে দেখলাম তাতে হাতের লেখা কিছু নাম, তারিখ আর জামার মাপ। শেষ পাতায় লেখা একটা কথা, আমি শেষ করতে পারিনি, তুমি শেষ করবে। আর তার নিচে লেখা হরিশচন্দ্র। আমার খাতাটা বন্ধ করে ফেললাম। আমার হাত কাঁপতে লাগলো। দোকান থেকে বেরিয়ে এলাম, আর পেছন ফিরে তাকালাম না। কিন্তু যখন গাড়িতে উঠলাম তখন পেছনের সিটে কালো কাপড়ের ত্রিভুজটা দেখলাম, আর আমি চিৎকার করে গাড়ি থেকে নেমে গেলাম। আর তখনই শুনলাম টক 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 টক। সেই শব্দ যেন আমার সঙ্গে এসেছে। আমি আর পেছনে তাকালাম না। আমি জানি হরিশ মাস্টার তার অভিশপ্ত সেই দোকানে এখনো বসে আছেন। হয়তোবা মৃত্যুর পরেও তিনি জেগে উঠেছেন, আর আমার জীবনের ছায়া এখনো রয়ে গেছে। প্রতি রাতে যখন ঘুমাতে যাই বারবার ওই স্মৃতি বারবার মনে ওঠে, আর মনে হয় কি যেন ফিসফিস করে বলছে, আমি এখানে আছি, হরিশচন্দ্র। যে সময় এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমি সোহান বলছিলাম। Oh my God. What a story. What a beauty story. Thank you very much আমাদের প্রিয় ভাই, অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। অ্যান্ড আই বিলিভ যে আমাদের সবার কাছে ঘটনাটা অনেক
বেশি সুন্দর লেগেছে। অ্যান্ড আই বিলিভ যে সুন্দর লাগারই কথা, বিকজ স্টোরিটা অনেক বেশি ক্রিপি একটা স্টোরি ছিল, ক্রিপি এবং খুবই অসাধারণ। একসাথে শুধু বলবো যে ক্রিপি তা কিন্তু নয়, অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্টোরির জন্য সোহান ভাই। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলাম এবং আমাদের কিন্তু দেখতে দেখতে ভৌতিক দুনিয়ার আজকের এপিসোড শেষ। আমরা চলে যাবো, যাওয়ার আগে বলবো আগামীকাল কিন্তু ফিরে আসবো। অবশ্যই কালকে ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে যে সুলাইমান জিনের নতুন একটা ঘটনা নিয়ে আসতে। ইনশাল্লাহ খুব সোন আপনারা সুলাইমান জিন এবং ইসমাইল জিনের দুটি ঘটনা পাবেন, ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। সো এখানে আজকে আমাদের বিদায় নিচ্ছি, কথা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।